ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে একজন যুগ্ম পুলিশ কমিশনার গত 9 এপ্রিল একটা অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর এলাকায় সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে জুলাই এবং আগস্টে বাংলাদেশের সংগঠিত যে সমস্ত নারকীয় ঘটনা ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে সমস্ত মামলাগুলো হয়েছে এবং সেই মামলাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত মামলায় এজাহার নামীয় কোনো আসামি অথবা তদন্তে প্রাপ্ত কোনো আসামিকে গ্রেপ্তারের আগে তার সমস্ত তথ্য প্রমাণ ভিডিও অডিও সমস্ত কিছু দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এটা এমনকি কোনো ব্যক্তি যদি তদন্তে প্রাপ্ত হয় তাহলে তাকেও গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার একটা বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি আমার পাশে অবস্থান করছেন, তিনি এই আদেশটি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজকে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন এবং সেই রিট পিটিশনের উপর শুনানি হয়েছে। এই শুনানিতে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস, আমি সিনিয়র অ্যাডভোকেট, আমার সঙ্গে নুসরাত ইয়াসমিন সুমাইয়া এবং বিশাল ফাইলিং লয়ার হিসেবে আমরা শুনানি করেছি। সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব ওসমান চৌধুরী এবং জনাব সজীব তারা উপস্থিত ছিলেন। আমরা আদালতকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে ফৌজদারি ব্যবস্থায় আসলে কিভাবে কোনো মামলা রুজু হওয়ার পরে কিভাবে গ্রেপ্তার হবে, তদন্তপ্রাপ্ত আসামি কিভাবে কখন গ্রেপ্তার হবে, সমস্ত কিছু আমাদের ফৌজদারি কার্যবিধিতে বিধৃত আছে। দ্বিতীয়ত, আমাদের সংবিধানে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি যদি কোনো পুলিশ কর্মকর্তা কগনাইজেবল অফেন্সে যদি কোনো কারণে গ্রেপ্তার করেন 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। এই কথাটি আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। আদালতের সামনে আমরা উল্লেখ করেছি যে কোনো নাগরিক, নিরীহ নাগরিক কোনো কারণে অন্যায় গ্রেপ্তার কিংবা অন্যায় বিচারের প্রক্রিয়ার শিকার হোক সেটা আমরা প্রত্যাশা করি না। এবং আমরা আদালতকে এও বলেছি যে যদি এমন কোনো ঘটনা দেখা যায় যে কোনো ব্যক্তিকে কোনোভাবেই হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে, সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে আদেশ তারা দিতে পারেন। কিন্তু প্রচলিত আমাদের যে বিচারিক যে প্রক্রিয়া, আমাদের পেনাল কোড, আমাদের সিআরপিসি, আমাদের সংবিধান এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলে পুলিশ কিভাবে কাজ করবেন সেটা উল্লেখ করা আছে। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এমনকি এরকম একটি আদেশ প্রতিপালন করতে গেলে অনেক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অতীতে যেভাবে আমরা অভিযোগ দেখেছিলাম যে নানা কারণে আসামিকে গ্রেপ্তার করার জন্য হয়রানির মাধ্যমে অর্থ আদায় পরিবারকে জিম্মি করা, এমন একটি সুযোগ এবং আশঙ্কাও তৈরি হবে। সবচেয়ে বড় কথা যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। যেটা আমরা আদালতকে বলেছি যে এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসির সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের দেশে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের সঙ্গে সাংঘর্ষিক। আরেকটি কথা, আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ব্লাস্ট মামলায় কোনো আসামি গ্রেপ্তার হলে তার প্রতি কীভাবে পুলিশ আচরণ করবেন, তিনি কি কি আইনি সুবিধা পাবেন সেটি উল্লেখ করেছেন। নিরপরাধ নাগরিককে গ্রেপ্তার না করার জন্যে ওই আইনের মধ্যে প্রক্রিয়া এবং ওই রায়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রক্রিয়া আছে। এই সমস্ত প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এমন একটি ব্লেটেন্ট অফিস আদেশ দেওয়ার কারণে আমাদের ফৌজদারি ব্যবস্থা, বিশেষ করে পুলিশের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে তাদেরকে বিরত রাখা, নিষ্ক্রিয় রাখা, এই একটা প্রচেষ্টা করা হয়েছে বলে আমরা আদালতকে উল্লেখ করেছি। আদালত আমাদের এই প্রাথমিক বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই মর্মে সরকারের প্রতি, অর্থাৎ সরকারের স্বরাষ্ট্র সচিব, সরকারের পক্ষে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের গোয়েন্দা বিভাগ
এবং সমস্ত পুলিশের নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন, কেন 9 এপ্রিল তারিখের এই আদেশটি আপনাদের ক্ষমতা বহির্ভূত এবং এর কোনো আইনগত ক্ষমতা নেই মর্মে ঘোষণা করা হবে না। আদালত একই সঙ্গে ওই আদেশের অফিস আদেশের অর্থাৎ 9/4/2025 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহারনামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। একজন নাগরিক হিসেবে একটি কথা বলে রাখি, যেহেতু এই মামলাটি জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী করেছেন, আমরা কিন্তু আদালতের কাছে সুস্পষ্টভাবে বলেছি আমাদের কোনো উদ্দেশ্য না কোনো নিরীহ নাগরিক, কোনো কারণে ইনোসেন্ট নাগরিক কোনো কারণে হয়রানির শিকার না হোক, সে মিথ্যা মামলায় হোক, এজাহারনামী আসামি হোক কিংবা তদন্তপ্রাপ্ত আসামি হোক। কিন্তু সরকার প্রদত্ত আদেশের মাধ্যমে যেন আমাদের ফৌজদারি ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত না হয়, আইনজীবী হিসেবে, দেশের সচেতন মানুষ হিসেবে সেটিও আমাদের রক্ষা করতে হবে। কারণ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা, জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ। সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি। আদালত সাংবিধানিক আদালত, আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই আদেশটি 3 মাসের জন্য স্থগিত করেছেন। আপনি দুইটা পয়েন্ট বলেছেন কোর্টে, যে এটা ব্লাইন্ড অর্ডার এবং দুটো গ্রাউন্ড তুলে ধরেছেন, গ্রাউন্ড দুটো একটু বলেন। আমরা প্রথম যে গ্রাউন্ডটা বলেছি সেটা হচ্ছে এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া, অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধীর শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো, সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের মধ্যে বিধৃত আছে, এই আদেশের মাধ্যমে সেই পুরো প্রক্রিয়াটাকেই একেবারে তছনছ করা হয়েছে, সেটাকে বানচাল করা হয়েছে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে ইনোসেন্ট সিটিজেনের মধ্যে আমরা বলেছি এইরকম একটি আদেশের পরে সাধারণ নাগরিক, নিরীহ নাগরিকও অনেক ক্ষেত্রে, কারণ অতীতে আমরা দেখেছি যে অনেক পুলিশ কিংবা সরকারি মেকানিজম নিরীহ ব্যক্তিদেরকে নানা প্রলোভন, নানা রকম ভয়ভীতি, নানা রকম আর্থিক বিনিময়ের মাধ্যমে কাউকে কাউকে হয়রানি করেছে। এই আদেশটি বহাল থাকতে এমন একটি আশঙ্কা তৈরি হবে যে ক্ষেত্রে দেখা যাবে যে পুলিশ তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালনের বাইরে গিয়ে এই আদেশের সুযোগ নিয়ে যে কাউকে দিয়ে নানাভাবে তাদেরকে হয়রানি করতে পারে, যেটি আইন এবং আমাদের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের কাম্য নয়। আমরা যেটা বলেছি, যেমন আমরা বলেছি যে হয়রানি প্রতিরোধ করার জন্য পুলিশ কর্তৃপক্ষ তার সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশ দিতে পারেন যে আপনারা কখনো কোনো হয়রানি, কোনো ব্যক্তিকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি করবেন না, সেটা অফিস আদেশের মধ্যে হতে পারবে। ইতিপূর্বেও আমরা দেখেছি যে এই সরকার আসার পরে কিছু মামলার ক্ষেত্রে সরকার কিন্তু গণবিজ্ঞপ্তি দিয়ে পুলিশকে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিল নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানি এবং গ্রেপ্তারের শিকার হবেন না। সেটি প্রশাসনের কারণে তারা করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধি আমাদের সংবিধান এবং আইনের বাইরে গিয়ে একেবারে পুলিশকে সুনির্দিষ্টভাবে এজাহারনামী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন না পূর্বানুমতি ছাড়া। এটা তদন্তপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তদন্তে তার বিরুদ্ধে সাক্ষ্য থাকলেও তাকে গ্রেপ্তার করতে পারবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া। এই ঊর্ধ্বপক্ষ কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টির মধ্যেই আমরা মনে করি সর্ষার ভিতরে ভূত রয়েছে। এই ক্ষেত্রে যে কোনো নাগরিকের হয়রানি হওয়ার সুযোগ আছে। আমরা কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করব না, আমরা আইনগতভাবে বলি। আমরা দেশের সংবিধান এবং আইনের মধ্যে থেকে এই মামলাটি দায়ের করেছি। আদালতের সামনে আমরা কোনো অপ্রাসঙ্গিক বক্তব্য না দিয়ে আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, আইনের বিধিবিধানের বিষয়টি আমরা আদালতের সামনে দিই। তবে আমি যে কথাটাকে বারবার বলছি, এই আদেশটি খোলা চোখে মনে করলে মনে হয় যে একজন কিছু নিরীহ মানুষদেরকে রক্ষা করার জন্য করা হয়েছে। আমি মনে করি তা নাই। এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রদান নিতে হবে, এই যে একটা বাধ্যবাধকতা, এর মাধ্যমে বরং নিরপরাধ নাগরিকদেরকে
প্রকারান্তরে ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে ঠেলে দেওয়ার একটা প্রবণতা হতে পারে। থ্যাংক ইউ ভালো হিয়ারিং করছেন। ছোট এলাকার এটা এখানে প্রত্যেকটা জিনিস আমাদের বন্ধু ডালিম জিজ্ঞাসা করেছেন, এটা জনস্বার্থে দায়ের করা মামলা এবং যিনি মামলা করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সুপ্রিম কোর্ট, তিনি মামলাটি জনস্বার্থে করেছেন। আমি এই মামলার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে শুধুমাত্র দেশের সংবিধান, আইন এবং আইনি বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করার জন্যে, এটাকে আমরা বলি প্রো বোনো ওয়ার্ক, অর্থাৎ কোনো রকম ফিস, আর্থিক সংশ্লেষ ছাড়া জনস্বার্থে, নাগরিকদের স্বার্থে এই মামলাটি আমি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়ে আদালতে মামলা পরিচালনা করেছি। সবাইকে ধন্যবাদ।